তো গল্প শুরু করার আগে আপনাকে বলছি, হ্যাঁ আপনাকেই বলছি, হেডফোনটা তো পরে নিন, না হলে আড্ডার এই মজা পাবেন কিভাবে? পরে নিয়েছেন? তাহলে শুরু করা যাক। হ্যাপি লিসনিং। তেপান্তরের আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। আজ অনেক দিন বাদে এইভাবে শুরু করছি। কেন করছি বুঝতে পারবেন। আজ আমরা আড্ডা দিতে চলেছি একটি গার্লস স্কুলকে নিয়ে। সেখানে নাকি একটি ভয়ঙ্কর বাতাবরণ সৃষ্টি হয়েছে, তার সূত্রপাত নাকি একটা বই থেকে। তাহলে কি ভাবছেন? আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। হোক গল্প হোক হোক প্রেমের কথা, আসো একসাথে ময় কাটাই বেলা। আজ একসাথে যদি মন করে, তাহলে নিয়ে নিও আমায় সাথে। হবে থ্রিল আর সাসপেন্স, কিছুটা রোম্যান্টিক, হবে হরর কিংবা হবে কমেডি। তেপান্তরের আড্ডায় শোনো আজ যেমন চায়। তেপান্তরের আড্ডায় শোনো আজ যেমন চায়। প্রেম, হরর, কমেডি এবং থ্রিল ফিচারিং তেপান্তরের আড্ডা। এই জানিস, এই স্কুলটা না আগে কবরখানা ছিল। ব্যাগ থেকে টিফিন বক্সটা বের করতে করতে বলল সত্যি। হ্যাঁ, পৃথিবীর সব স্কুলই তো তোর কবরখানা নয়তো শ্মশান ছিল। ভূত পেতনি সব ঘুরে ঘুরে বেড়াতো। দেখিস তোর ঘাড়ে না আবার চাপে ভাই। এখন খাওয়া শেষ করে পার্কে চল তাড়াতাড়ি। অর্ধেক টিফিন টাইম তো শেষই হয়ে গেল শম্পা ম্যামের জন্য। তিনি তো ঠিকই করে ফেলেছেন, আমাদেরকে গণিতজ্ঞই বানিয়ে ছাড়বেন। খিলখিল করে হেসে উঠল বাকি মেয়েরা। রাধারানী মাল্টিপারপাস গার্লস স্কুলের একাদশ শ্রেণীর অঙ্ক ক্লাস সত্যি বিরক্তির কারণ হয়ে যায় ছাত্রীদের কাছে। শম্পা ম্যাম বোঝান ভালো, কিন্তু তার ওই এক দোষ, টিফিনের আগের পিরিয়ডে ক্লাস থাকলে ক্লাস শেষের বেলটা পড়ার পরেও তার ক্লাস চলতেই থাকে অনেকক্ষণ। আলেয়া 1 মাস হলো এই স্কুলের একাদশ শ্রেণীতে এসে ভর্তি হয়েছে। মূল কলকাতা শহর থেকে বেশ কিছুটা দূরে এক শান্ত নিরিবিলি পরিবেশে এই স্কুল। স্কুল সংলগ্ন হোস্টেলে ছাত্রীদের থাকার ব্যবস্থাও আছে। লেখাপড়ার জন্য একেবারে উপযুক্ত পরিবেশ। এখানকার মেয়েদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে উচ্ছল প্রাণবন্ত মেয়ে আলেয়ার খুব বেশি সময় লাগেনি। মেয়েরাও খুব সহজে আপন করে নিয়েছে তাকে। বেশিরভাগ ছাত্রীদের মতো সেও হোস্টেলে থেকেই পড়াশোনা করে। নিজের খাবারটা গোগ্রাসে গিলে উঠে পড়ল আলেয়া। স্কুল মাঠের এক প্রান্তে থাকা পার্কটা তার প্রচণ্ড প্রিয়, বিশেষ করে এই দোলনাগুলো। পাশে তাকিয়ে দেখল সুপ্তি ও সোনালি এখনো চাউমিন খেতে ব্যস্ত। অগত্যা ওদেরকে তাড়াতাড়ি খাওয়া শেষ করতে বলে একাই হাঁটতে লাগলো পার্কের দিকে। শম্পা ম্যামের শেখানো ত্রিকোণমিতির ফর্মুলাগুলো মনেই করতে করতে সিঁড়ি দিয়ে নামছিল আলেয়া। আর একটু হলেই ধাক্কা লেগে যাচ্ছিল শিউলিদির সাথে। ক্লাস 12-এর শিউলিদি আলেয়ার রুমমেট। খুব মুখচোরা লাজুক প্রকৃতির শান্ত মেয়ে শিউলি। দরকার ছাড়া কারোর সাথেই খুব একটা কথা বলে না শিউলি। আলেয়ার রুমমেট হলেও এই 1 মাসে খুব কমই কথা বলেছে ওর সাথে। মুখে
সবসময় একটা ভীত সন্ত্রস্ত ভাব, যেন কিছু একটা বলতে চাইছে কিন্তু পারছে না বলতে। তুমি কিছু বলবে শিউলিদি? জিজ্ঞেস করলো আলেয়া। হ্যাঁ মানে একটু ইতস্তত করে বলল সে। তুই কি আবার পার্কে যাচ্ছিস? হ্যাঁ, কেন বলো তো? একা একা পার্কে না গেলেই পারিস প্রতিদিন। মাথা নামিয়ে অপ্রতিভভাবে বলল শিউলি। একটু অবাক হলো আলেয়া। শিউলির এরকম অদ্ভুত কথার অর্থ খুঁজে পেল না সে। তুমি তো জানো শিউলিদি, পার্ক আমার খুব পছন্দের একটা জায়গা, কিন্তু এইরকম বলছো কেন? না এমনি। এই বলে দ্রুত ক্লাসরুমে চলে গেল। আলেয়া কিছু না বুঝে তাকিয়ে থাকলো তার দিকে। তারপর আবার পা বাড়ালো পার্কের উদ্দেশ্যে। এখন পার্কে তেমন ভিড় নেই। পার্ক বলতে কয়েকটা দোলনা আর কিছু বসার জায়গা। চারিদিক সবুজ গাছপালা দিয়ে ঘেরা পার্কটা। আলেয়ার আগের স্কুলের মতো সিমেন্ট, ইট, কাঠ, পাথর নয়। এই পার্কটা যেন প্রকৃতিরই একটা অংশ। কৃত্রিমত্তার কোনো ছোঁয়া নেই এখানে। পার্কে ঢুকে এই কথাগুলোই ভাবছিল আলেয়া। দোলনা সবকটা ফাঁকা দেখে তার একটাতেই বসে পড়ল সে। পাখির কিচিরমিচির আর ঠান্ডা বাতাস বইছে। চারিপাশের দৃশ্য মুগ্ধ হয়ে দেখছিল আলেয়া। এমন সময় তার চোখে পড়ল একটা বিশাল অজানা গাছ, আর সেই গাছের ছায়ায় রাখা ভাঙাচোরা একটা দোলনার অবশিষ্ট অংশ। গাছটাকে ভালো করে দেখার জন্য দোলনা থেকে নেমে পড়ল আলেয়া। এত বড় আর মোটা গুড়িযুক্ত গাছ সচরাচর দেখা যায় না। হঠাৎই একটা ফিস ফিস শব্দ শুনতে পেল। ওর কানে কানে কেউ যেন কিছু বলছে। তার সঙ্গে একটা হিমশীতল অনুভূতি। চমকে ঘুরে তাকালো। না, কই কেউ তো নেই। গাছটার দিকে ফিরতেই দেখলো একটা মেয়ের অবয়ব। মেয়েটা গুড়িতে ঠেস দিয়ে বসে আছে। ওকে দেখে হাত নেড়ে ডাকলো যেন। ফিসফিস শব্দটা আবার শুনতে পেল। কেউ যেন ওর নাম ধরে ডাকছে। মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে যাচ্ছে ও ভাঙা দোলনাটার কাছে। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আলেয়া, আস্তে আস্তে। আলেয়া! পিছন থেকে তাকে চিৎকার করে ডাকলো কি যেন। দ্রুত মাথা ঘুরিয়ে তাকিয়ে দেখে শিউলিদি। সুপ্তি আর সোনালিও চলে এসেছে তার সঙ্গে। শিউলি ছুটতে চলে এলো তার কাছে। কোথায় যাচ্ছিলে ওদিকে? কেন যাচ্ছিলে? রীতিমতো হাঁপাচ্ছে শিউলি। চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। ওখানে বলতে গিয়েও থেমে গেল আলেয়া। কই, কেউ তো বসে নেই ওখানে। অথচ একটু আগেও তো ওখানে সে দেখল। ওকে চুপ করে তাকিয়ে থাকতে দেখে শিউলি আবার জিজ্ঞাসা করল, ওখানে কি আলেয়া? বলো। ওখানে একটা পাখি ছিল, বেশ অন্যরকম দেখতে। পাখি? একটু হতাশ হলো শিউলি। তোরা ক্লাসে চল এখন, টিফিন শেষ হওয়ার বেল পড়লই মাত্র। সুপ্তি আর সোনালিও শিউলির এরকম অদ্ভুত আচরণে অবাক হয়েছিল। ক্লাসে এসে আলেয়াকে চুপ করে থাকতে দেখে সোনালি বলল, শিউলিদি ওরকমই,
অথচ 1 বছর আগেও কত হাসি খুশি ছিল জানিস, পুরো হোস্টেলটা একাই মাতিয়ে রাখতো। তাই নাকি? অবাক হলো আলেয়া। হ্যাঁ রে, খুব সুন্দর গান করতো ও। ও আর ওর রুমমেট দুজনের গান ছিল প্রতিটা অনুষ্ঠানের মূল আকর্ষণ। কিন্তু ওর ওই বন্ধুটা হঠাৎ করে... বাকিটা আর শোনা হলো না। ম্যাম ঢুকছেন ক্লাসে। স্কুল ছুটির পর হোস্টেলে নিজের রুমে ঢুকলো আলেয়া। ঘরে আলো জ্বালানো হয়নি এখনো। অস্তগামী সূর্যের আভায় চারিদিক আলো আধারির খেলা। শিউলিদিকে ঘরের মধ্যে দেখতে পেল না ও। মেয়েটা যেন একটু বেশি রকমই চুপচাপ। ওর আচরণও মাঝে মাঝে খুব অদ্ভুত লাগে আলেয়ার। আজই যেমন পার্কে যেতে বারণ করছিল ওকে, কারণ জিজ্ঞাসা করতে এড়িয়ে গেল। পার্কের কথা ভাবতেই তার মনে পড়ে গেল ওই মেয়েটার অবয়ব আর ফিসফিস আওয়াজ। নিশ্চয়ই ভুল দেখেছ। এইসব ভাবতে ভাবতেই টেবিলে রেখে স্কুল ব্যাগটা খুলল আলেয়া। একা বসে থাকলে মা বাবার কথা ভীষণ মনে পড়ে আলেয়ার। দেখতে দেখতে প্রায় 1 মাস হয়ে গেল নিজের বাড়ি ছেড়ে এখানে এসছে সে। মনটা খারাপ হয়ে গেল হঠাৎ। ব্যাগ থেকে বই খাতাগুলো বের করলো তাড়াতাড়ি। লাইব্রেরি থেকে একটা নতুন বই নিয়ে এসেছে ও আজ, দি ওয়ারশিপ অফ ডেভিল অ্যান্ড ইমর্টালিটি। লাইব্রেরির এক কোণে এই বইটা পড়েছিল। হঠাৎ করেই চোখে পড়ে আলেয়ার। ছেলেবেলা থেকেই গল্পের বইয়ের পোকা আলেয়া। এইসব ভূত প্রেত আত্মা আর বিভিন্ন অলৌকিক শক্তি সম্পর্কে তার খুব আগ্রহী। এ বিষয়ে বহু বই পড়েছে, কিন্তু এই বইটা তার কাছে নতুন। তাই দেখতে পেয়েই তৎক্ষণাৎ নিয়ে এসেছে বগল দাবা করে। বইটা বেশ পুরনো। বাদামি রঙের মলাটের জায়গায় জায়গায় ধুলোর আস্তরণ পড়েছে পুরু হয়ে। আলেয়া খুব সাবধানে খুলতে গেল বইটা, আর ঠিক তখনই বইয়ের ভেতর থেকে কাগজের মতো কি যেন একটা টেবিলের উপর পড়ল। আলেয়া দেখল ওটা একটা ছবি, একটা মেয়ের ছবি। মেয়েটার বয়স তার মতনই হবে। পরনে স্কুল ইউনিফর্ম, ঠোঁটের কোণে রহস্যময় হাসি, আর সবচেয়ে অদ্ভুত তার চোখ দুটো। এরকম উজ্জ্বল চোখ আর তীক্ষ্ণ অন্তর্ভেদী দৃষ্টি আগে কখনো দেখেনি আলেয়া। যেন ছবি নয়, সত্যিকারের দুটো চোখ। তা দিয়ে যেন আলেয়াকে দেখছে সে। ছবির এক কোণে সই করা নামটা চোখে পড়ল আলেয়ার, তমসা। তমসা মিশ্র। সূর্য অস্ত গেছে, ঘরে নেমে এসেছে অন্ধকার। সেই অন্ধকারেই বসে তার মনে হলো ছবির মেয়েটা বুঝি জীবন্ত। এখনই যেন কথা বলে উঠবে তার সাথে। ওর চোখে যেন কোন একটা অশুভের ইঙ্গিত, আর সে দৃষ্টি কারো ভালো হতে দেবে না। কি সব ভাবছি আমি, মাথাটা পুরো গেছে। নিজের মনে বলতে বলতে আলোটি জ্বালিয়ে দিল আলেয়া। ছবিটাকে একপাশে রেখে দিয়ে ফিজিক্স বইটা নিয়ে বসলো। প্রচুর হোম টাস্ক দিয়েছে আজ। আলেয়া, আলেয়া, সকালবেলা ঘুম ভাঙল শিউলিদির ডাকে। এই ছবিটা কোথায় পেলে তুমি? কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলো শিউলি। হঠাৎ ঘুম ভাঙার পর আলেয়ার প্রথমে মনে পড়ল না ছবিটার কথা। তারপর মনে পড়তেই উঠে বসলো বিছানায়। ও, ওই ছবিটা।
হাই তুলতে তুলতে বলল, ওটা তো লাইব্রেরির একটা বইয়ের মধ্যে ছিল। তুমি চেনো নাকি ওকে? ছবিটা হাতে নিয়ে শিউলি এক দৃষ্টে তাকিয়ে আছে তার দিকে। তমসা। অস্ফুট স্বরে বলল শিউলি। তুমি কি চেনো ওকে? আমাদের স্কুলেই পড়ে না? পড়তো। আমার রুমমেট ছিল ও। এই ঘরেই থাকতো আমার সাথে। কিন্তু তারপর কথাগুলো বলার সময় তার চোখে একসঙ্গে বিষণ্ণতা ও আতঙ্কের ছায়া দেখতে পেল আলেয়া। পড়তো মানে? এখন কোথায় সে? মারা গেছে ও, বেঁচে নেই। চিৎকার করে উঠল শিউলি। হঠাৎ তার এই রকম আচরণে হতবম্ব হয়ে গেল আলেয়া। দেখল শিউলিদির চোখে জল। ওর কাছে এসে আলতো করে হাত দুটো ধরল আলেয়া। দিদি, আমি বুঝতে পারিনি, সরি। তুমি প্লিজ এই বইটাকে আবার লাইব্রেরিতে রেখে আসো। এসব অদ্ভুতরে বই আর এনো না, প্লিজ। অনুনয়ের সুরে বলল শিউলি। আচ্ছা, এখন চলো, স্কুলে যেতে হবে তো। স্কুলে ক্লাস করার সময় তমসা নামটা মাথার মধ্যে ঘুরছিল আলেয়ার। আর ওর সেই অদ্ভুত চোখ দুটো। এই বইটার মধ্যে ওর ছবি রাখা ছিল। তার মানে ওর কাছে ছিল বইটা। ও পড়েছিল নিশ্চয়ই। তা না হলে ওর ছবি এই বইটায় আসলো কোথা থেকে? ক্লাসের ফাঁকে এই সব কথাই জিজ্ঞাসা করে ফেলল সুপ্তিদের। এই, তোরা তমসাকে চিনতিস? তমসা মানে শিউলিদির রুমমেট? হ্যাঁ, কাল তোকে বলেছিলাম না ওরা একসাথে গান করতো দুজনে। কিন্তু তমসাদির মৃত্যুটা নাকি খুব অদ্ভুত। জবাব দিল সোনালি। ওরা পার্কে ছিল একসাথে, তারপর ওখানে কি হয়েছিল কে জানে। তমসাদি ওখানেই মারা যায়। তাই 1-2 মাস পরে আমাদের স্কুলে কি একটা প্রবলেম হয়েছিল, মনে আছে শক্তি? হ্যাঁ হ্যাঁ, হোস্টেলে তো ছুটি দিয়ে দেওয়াই হয়। আর জানিস তো আলেয়া, তারপর থেকেই এই শিউলিদি কেমন যেন হয়ে যায়। কথাই বলে না কারোর সাথে ভালো করে। আসলে নিজের বেস্ট ফ্রেন্ডের এই অস্বাভাবিক মৃত্যুটা মেনে নিতে পারেনি রে। শিউলিদির জন্য খুব কষ্ট হলো আলেয়ার। তবে তমসার মৃত্যুটাও অস্বাভাবিক লাগলো। পার্কে বসে মৃত্যু, কে জানে কি হয়েছিল। তারপরই বা কেন হোস্টেলে ছুটি দেওয়া হয়? কেমন যেন একটা রহস্যের গন্ধ পাচ্ছে আলেয়া। এরপর বেশ কিছুদিন কেটে গেছে। পড়ার চাপে তমসার বিষয়টা মাথা থেকে বেরিয়েই গেছে আলেয়ার। আজ কোন সাবজেক্টের প্র্যাকটিক্যাল ক্লাস আছে রে? বায়োলজি মনে হয়। চল তাহলে যাওয়া যাক। অন্য ল্যাবরেটরিগুলো দোতলায় হলেও বায়োলজি ল্যাবটা 3 তলায়। নতুন করে করা হয়েছে ওটা। আগের ল্যাবটা পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে দোতলার একেবারে শেষ প্রান্তে। দোতলা পর্যন্ত ওঠার পর একটা শব্দ পেল আলেয়া। শব্দটা আসছে দোতলার শেষ প্রান্ত থেকে। পায়ে পায়ে এগিয়ে গেল আলেয়া। তালা বন্ধ ল্যাবটার ভেতর থেকে কেউ যেন ডাকছে ওকে। তার সাথে দরজা ধাক্কার মৃদু শব্দ। কেউ কি রয়েছে ল্যাবের ভেতরে? দরজার কাছে পৌঁছতেই বন্ধ হয়ে গেল শব্দটা। কে কে আছে ভিতরে? ডাকলো আলেয়া। ততক্ষণে আবার শুরু হয়েছে দরজা ধাক্কার শব্দ। এবার বেশ জোরালো। আরো 2-3 বার ডাকার পরও কোনো জবাব এলো না ভেতর থেকে। তোরা এখানে দাঁড়া, আমি ল্যাবের চাবিটা নিয়ে আসছি। এই ল্যাবের চাবি দিয়ে কি করবি? আরে দেখছিস না, ভিতরে কেউ একটা আটকে আছে, আমাদের সাহায্য চাইছে, খুলতে হবে ল্যাবটা। সুপ্তি আর সোনালি পরস্পরের দিকে তাকিয়ে রইল খানিকক্ষণ। তারপর হেসে উঠল জোরে। কি বলছিস ভাই তুই? এই ল্যাবটা গত 1 বছর ধরে তালাবদ্ধ হয়ে পড়ে আছে। এখানে আবার কে থাকবে?
কিন্তু কিন্তু কেউ দরজা ধাক্কা দিচ্ছে ভিতর থেকে, শুনতে পাচ্ছিস না তোরা কেউ? আরে কই, কে ধাক্কা দেবে? হাসতে হাসতে বলল ওরা। এই, এখন এসব ইয়ার্কি করার সময় নয়, ক্লাস শুরু হয়ে যাবে তো, চল। এখন অবশ্য থেমে গেছে শব্দটা, কিন্তু কি আশ্চর্য, কোনো শব্দই শুনতে পেল না ওরা। ভাবল আলেয়া। এই মেয়েটা আবার কি ভাবতে বসে গেল। আরে চল না। অনিচ্ছা সত্ত্বেও 3 তলায় গেল আলেয়া ওদের সাথে, কিন্তু মাথা থেকে কিছুতেই যাচ্ছে না চিন্তাটা। ক্লাসে অন্যমনস্ক থাকার জন্যে বকাও খেলো 2-3 বার, কিন্তু ওর মনে হচ্ছে ও ভুল কিছু শোনেনি। সুপ্তিদেরও বলে লাভ নেই, ওরা তো হেসেই উড়িয়ে দিচ্ছে পুরো ব্যাপারটা। আলেয়া নিজেই কিছু একটা করবে বলে ঠিক করলো। অদ্ভুতভাবে সেই সুযোগটা চলেও এলো পরের দিন। লাস্ট পিরিয়ড ছিল অর্পিতা ম্যামের ইংলিশ ক্লাস, কিন্তু উনি আজ স্কুল আসেননি। তাছাড়া আজ হেড ম্যামের রুমে টিচার্স মিটিং চলছে, বাকিরা তা নিয়ে ব্যস্ত। ক্লাসে তাই ছুটির আমেজ, জমিয়ে আড্ডা দিচ্ছে মেয়েরা। সেই সময় টয়লেটে যাবার নাম করে ক্লাসরুম থেকে বেরিয়ে পড়ল আলেয়া। অফিস রুমও ফাঁকা রয়েছে পুরো, হেড ম্যামের সঙ্গে মিটিংয়ে সবাই ব্যস্ত। পুরনো বায়োলজি ল্যাবের চাবিটা হাতে নিয়ে অফিস রুম থেকে বেরিয়ে এলো। তারপর সিঁড়ি ভেঙে সোজা 2 তলায়। ল্যাবের সামনে পৌঁছে থমকে দাঁড়িয়ে পড়ল আলেয়া। গলা থামিয়ে তাকালো ওর দিকে, মুখের উপর থেকে চুলটা সরালো। প্রচন্ড আতঙ্কে চিৎকার করে উঠল আলেয়া। থ্যাতলানো দলা পাকানো একটা মুখ, মাংস খসে গিয়ে হাড় বেরিয়ে গেছে জায়গায় জায়গায়। চোখ নেই, তার জায়গা থেকে কালো গহ্বর থেকে বেরিয়ে আসছে তাজা রক্ত। পচে যাওয়া মাড়ির মধ্যে দিয়ে দাঁত বের করে বিভৎসভাবে হেসে উঠল সেই মূর্তি। আর তখনই নিভে গেল ল্যাবের সবকটা আলো। ভয়ে শূন্য হয়ে ছুটে পালাতে গেল আলেয়া, কিন্তু এ কি, ল্যাবের কঙ্কালটা বেরিয়ে এসেছে কাঁচের বাক্স থেকে, দাঁড়িয়ে আছে তার সামনে। তার চোখের কোটর থেকে বেরিয়ে আসা অন্ধকার যেন গিলে ফেলবে আলিয়াকে। ছুটে পালাতে গিয়ে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ল আলেয়া। জ্ঞান হারাবার আগের মুহূর্তে দেখতে পাওয়া গেল কঙ্কালের খুলির জায়গায় সেই বিভৎস মুখটা। শিউলির ডায়েরির শেষ পৃষ্ঠা। এই হোস্টেলে থাকা দিন দিন অসহ্য হয়ে উঠছে আমার কাছে। প্রতিদিন শুধু মনে হয় ও আবার মুক্তি পাবে বন্দি দশা থেকে। আর মুক্তি পেলে যে কি হবে তা ভাবলেই বুক কেঁপে ওঠে আমার। না, নিজের জন্য চিন্তা হয় না আমার। আমি যে অন্যায় করেছি তার জন্য শাস্তি আমার প্রাপ্য। আমার বন্ধুর মৃত্যুর জন্য আমিই দায়ী। কিন্তু সত্যি কি সেটাই চেয়েছিলাম আমি? ঈশ্বর জানেন। আমার প্রাণের চেয়ে প্রিয় বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড তমসা, ওকে মেরে ফেলার কথা একবারের জন্যও মনে আসেনি আমার। আমি শুধু চেয়েছিলাম ওকে আহত করতে, যাতে কিছুদিনের জন্য অন্তত ওর এইসব ভয়ানক কাজকর্ম বন্ধ থাকে। ভেবেছিলাম এসবের থেকে দূরে থাকলে ও আস্তে আস্তে ভুলে যাবে সব। আর তাই ও যখন ওই ভাঙা দোলনাটায় বসেছিল, সব কিছু জানা সত্ত্বেও ওকে আমি বারণ করিনি, বলিনি যে দোলনাটা ভাঙা, ওটাকে পরের দিনে খুলে নিয়ে যাওয়া হবে। সেটাও জানতো না। শরীর খারাপের নাম করে ও হোস্টেলে ছিল, আর আমি জানতাম শয়তানের উপাসনা করছিল ও। দিন দিন আরো বেশি করে জড়িয়ে পড়ছিল এইসবের সাথে। আমার প্রিয় বন্ধুর এই পরিণতি কিছুতেই মানতে পারছিলাম না আমি। সেদিন স্কুলে না যাওয়ায় হেড ম্যামের নির্দেশ আর সাবধান বাণী যেন কানেই যায়নি ওর।
আর আমি সেই সুযোগটাই নিয়েছিলাম। ওকে বসিয়েছিলাম ওই ভাঙা দোলনাটায়। সেদিনের কথা মনে পড়লে আজও শিউরে উঠি আমি। মনে হয় কোনো দুঃস্বপ্ন। দুলতে থাকা অবস্থাতেই তমসাকে নিয়ে প্রচণ্ড গতিতে ছিটকে পড়ে দোলনাটা। সামনের একটা গাছে ধাক্কা খায় তমসার শরীর। মাথায় আঘাত পেয়ে সেখানেই মৃত্যু হয় তমসার। ওই দৃশ্য দেখে আমিও জ্ঞান হারাই। জ্ঞান ফেরার পর সব শুনে প্রচণ্ডভাবে ভেঙে পড়ি, কিন্তু তাতেও একটা সান্ত্বনা ছিল আমার। অন্তত ওর সেই ভয়ঙ্কর পরিকল্পনা তো সফল হয়নি। আমি সবাইকে বাঁচাতে পেরেছি অশুভর কালো ছায়া থেকে। সব কিছু ঠিকঠাক থাকে কিছুদিন, কিন্তু তারপর যে শয়তানি শক্তিকে ডেকে এনেছিল তমসা, তার বিনাশ এত সহজে হওয়ার নয়। ইন্দিরা ম্যাম শুধুমাত্র কিছু দিনের জন্যই আটকাতে পারবেন সেই শক্তিকে, কিন্তু আবার সে ফিরে আসবে। আমি বুঝতে পারছি আমার খুব ভয় করে স্কুলের সবার জন্য, বিশেষ করে আলেয়ার জন্য। জানি না কি হতে চলেছে। একটা অদ্ভুত স্বপ্ন দেখছিল আলেয়া। হোস্টেলে ওর খাটের নিচে একটা বড় বাক্স রাখা, সেটা খুলতে যাচ্ছে ও। আর খোলার সঙ্গে সঙ্গেই একটা হাত বেরিয়ে এলো বাক্স থেকে, চেপে ধরল ওর গলা। হাতটা খুব ঠান্ডা, যেন বরফের তৈরি। সেই শীতলতা যেন ক্রমশ গ্রাস করছে ওকে, ওর সমস্ত সত্তাকে। ওই তো জ্ঞান ফিরেছে। একটা চেনা কণ্ঠস্বরে চোখ খুলল আলেয়ার। ওর চারিপাশে শিক্ষিকা ও ছাত্রীদের ভিড়। উদ্বিগ্ন দৃষ্টিতে সবাই তাকিয়ে আছে ওর দিকে। আলেয়ার মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, হাত পায়ে সার নেই যেন। ওপরের দিকে তাকিয়ে দেখতে পেল হোস্টেলের তার ঘরের সিলিংটা। হঠাৎ মনে পড়ে গেল সবকিছু। অনেক কষ্টে উঠে বসলো। আলেয়া, কি হয়েছিল তোর? শম্পা ম্যাম জিজ্ঞেস করলেন ওর কাছে এসে। ওই কঙ্কালটা। আতঙ্কের স্বরে বলল আলেয়া। শম্পা ম্যাম ও হেড ম্যাম পরস্পরের দৃষ্টি বিনিময় করলেন। হেড ম্যাম আলেয়ার পাশে এসে বসলেন আর স্নেহীর স্বরে তাকে বললেন, ল্যাবের কঙ্কালটার কথা বলছিস? তুই ওখানে গিয়েছিলি তো, মনে হয় অন্ধকারের মধ্যে ওটাকে দেখে ভয় পেয়েছিস, তাই তো? আলেয়া কিছু বলতে গিয়েও থেমে গেল, কিন্তু ওর মুখে কঙ্কালের কথা শুনে শম্পা ম্যামের চোখের আতঙ্কের ছায়া ওর নজর এড়ায়নি। ও নিশ্চিত যে এই বিষয়ে ম্যামরাও কিছু জানে, কিন্তু তাদের কাছ থেকে লুকোচ্ছে। কি সেটা? আলেয়াকে বিশ্রাম নিতে বলে সবাই চলে গেল রুম থেকে। শুধু সুপ্তি আর সোনালি ওর কাছে বসে থাকলো। কি হয়েছিল বলতো তোর? যে প্রতিদিন বায়োল্যাবে যাতায়াত করে, সে শুধুমাত্র একটা কঙ্কাল দেখে জ্ঞান হারাবে? এটা অন্তত মানা যায় না। উফ, ছাড় না এখন এসব, ওকে বিশ্রাম করতে দে একটু। চোখ বন্ধ করতেই আলেয়ার চোখের সামনে ভেসে উঠল সেই ভয়ঙ্কর মুখটা। সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেলল। আচ্ছা, আমি অজ্ঞান হওয়ার পর তোরা ল্যাবে গিয়েছিলি? হ্যাঁ, তুই আসছিস না দেখে আমরা দুজন তোকে ডেকে আনার জন্য বেরিয়েছিলাম। তারপর দোতলায় গিয়ে দেখি ওই যে পুরনো ল্যাবটার দরজা খোলা, আর তুই সেখানে পড়ে আছিস জ্ঞান হারিয়ে। তখনই ম্যামদের ডেকে আনলাম। আচ্ছা, ওই কঙ্কালটা তখন বাক্সের ভিতরে ছিল? আমরাও তো খেয়াল করিনি রে। তোকে ওইভাবে পড়ে থাকতে দেখে ছুটে চলে গেছিলাম ম্যামের কাছে। তারপর প্রায় 1 ঘন্টা পর তোর জ্ঞান ফিরল। সুপ্তি জিজ্ঞাসা করল, কিন্তু কঙ্কালটার কথা তুই বারবার বলছিস কেন বলতো? কিছুক্ষণ চুপ করে থাকলো আলেয়া। তারপর আস্তে আস্তে সব কথা বলল ওদের দুজনকে। আগের দিনের মতো ওরা হেসে ওড়ালো না, মন দিয়ে শুনল কথাগুলো। সত্যি,
কোনো রহস্য আছে বলে মনে হচ্ছে। কিন্তু হেড ম্যামকে বললে বিশ্বাস করবেন উনি? আমরাই কি পারছি সবটা বিশ্বাস করতে? এমন সময় একটা চিৎকার শুনতে পেল ওরা। প্রচণ্ড আতঙ্কের চিৎকার। গলা শুনে মনে হচ্ছে এই স্কুলেরই কোনো ছাত্রী। সোনালি বাইরে বেরিয়ে দেখতে গেল ব্যাপারটা, আর সুপ্তি থাকলো আলেয়ার কাছে। প্রায় 10 মিনিট পর ফিরে এলো সোনালি। চোখ মুখ বিবর্ণ, সারা শরীর কাঁপছে। দেখে মনে হচ্ছে এক্ষুনি জ্ঞান হারাবে। সুপ্তি ওকে বিছানায় বসালো। কি হয়েছে? এরম করছিস কেন? শিউলিদি, অনেক কষ্টে উচ্চারণ করলো সোনালি। তখনই আলেয়ার মনে হলো জ্ঞান ফেরার পর থেকে একবারও শিউলিদিকে দেখতে পায়নি ও। শিউলিদি? কি হয়েছে শিউলিদির? আর কিছু বলতে পারল না সোনালি। ফুঁপিয়ে কেঁদে উঠল। কিছু বুঝতে না পেরে আলেয়া আর সুপ্তি দুজনের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। তারপর সোনালিকে ঘরে রেখে বেরোলো ওরা। স্কুলের মাঠে এক জায়গায় ভিড় করে দাঁড়িয়ে আছে মেয়েরা। কি হয়েছে জিজ্ঞাসা করতে কোনো উত্তর পেল না ওরা। কিন্তু সবার মুখ চোখে একই রকম আতঙ্কের ছাপ কেন? এতজন রয়েছে একসাথে, কিন্তু কারোর মুখেই কোনো শব্দ নেই। এক অদ্ভুত নিস্তব্ধতা চারিপাশে। শিউলিদি! আলেয়ার কান্না ভেজা গলার চিৎকারে সব নিস্তব্ধতা ভেঙে খান খান করে দিল। মাঠের মাঝে পড়ে আছে শিউলি। প্রচণ্ড আক্রোশে কোনো হিংস্র সাপদ যেন তার নখ দিয়ে ফালা ফালা করেছে শিউলিকে। রক্তে ভেসে যাচ্ছে ওর সারা শরীর। গলার নলি কাটা, সেখান থেকে ফিনকি দিয়ে বেরিয়ে আসছে রক্ত। কয়েকজন ম্যামকে সঙ্গে নিয়ে হেড ম্যাম এগিয়ে গেলেন সেদিকে। দেখে মনে হচ্ছে একটু আগেই খুনটা করা হয়েছে, কিন্তু কে? চিন্তান্বিত কণ্ঠে বললেন তিনি। মেয়েরা, তোমরা সবাই হোস্টেলের ভিতরে যাও। কেউ নিজেদের রুম থেকে বেরোবে না। পুলিশকে খবর দেওয়া হয়েছে, তারা এখনই এসে পড়বে। আলেয়া পাথরের মূর্তির মতো পা বাড়ালো রুমের দিকে। সবার কান্নার শব্দে ভারাক্রান্ত হোস্টেলের বাতাস, কিন্তু আলেয়ার চোখে এক ফোঁটাও জল নেই। দেখে মনে হচ্ছে ভয়ের সর্বোচ্চ সীমা অতিক্রম করে ফেলেছে ও। সন্ধ্যের আগেই পুলিশ এসে শিউলির ডেড বডি নিয়ে গেল। সমস্ত স্কুল অসম্ভব রকমের চুপচাপ। কোনো মেয়ে তার ঘর থেকে বের হচ্ছে না। আলেয়ার মনের মধ্যে একটা সন্দেহ বাসা বাঁধছে। আজকের বায়োল্যাবের এই ঘটনা আর শিউলিদির মৃত্যুর ঘটনা যেন এক সূত্রে বাঁধা। পুরো রহস্যটা ওকে জানতে হবে। আর ও যা ভাবছে সেটা যদি সত্যি হয়, তাহলে যেভাবেই হোক শিউলিদির মৃত্যুর প্রতিশোধ নেবেই। নিঃশব্দে নিজের রুম থেকে বেরোলো। ভালো করে দেখে নিল কেউ ওকে দেখছে কিনা। তারপর এক ছুটে চলে গেল সেই জায়গাটায় যেখানে কিছুক্ষণ আগে পড়েছিল তার শিউলিদির নিথর মৃতদেহ। রক্ত জমাট বেঁধে কালচে হয়ে গেছে মাটি। অস্তগামী সূর্যের হালকা আলোয় একটু দূরে পড়ে থাকা বইটার মতো জিনিসটার দিকে নজর পড়ল আলেয়ার। কিছুক্ষণ ইতস্তত করে শেষমেশ হাতে তুলে নিল ওটাকে। একটা ডায়েরি। প্রথম পৃষ্ঠায় লেখা শিউলির নামটা আবছা হয়ে গেলেও পড়তে পারল আলেয়া। তারপর নিজের অজান্তেই দুফোঁটা চোখের জল নেমে এলো গাল বেয়ে। ডায়েরিটাকে বুকের মধ্যে শক্ত করে আঁকড়ে ধরে হোস্টেলে ফিরে গেল। কয়েকদিন পর
তোরা কোনোদিন ইন্দিরা ম্যামের ক্লাস করেছিস? সুপ্তিকে জিজ্ঞাসা করলো আলেয়া। না না, উনি তো ক্লাস 10 অবধি পড়ান, আর আমরা তো ভর্তি হলাম 11-এ। ও আচ্ছা। বলে চুপ করে গেল আলেয়া। শিউলির এরকম ভয়ানক মৃত্যুর রেশ কিছুটা হলেও কাটিয়ে উঠেছে সবাই, কিন্তু খুনি ধরা পড়েনি এখনো। এর মধ্যে স্কুলে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে। কয়েকটা কুকুর স্কুলের মাঠে ঢুকে পড়ে মাঝে মাঝে, ছাত্রীদের ফেলে দেওয়া খাবারের উচ্ছিষ্ট অংশ খাবার লোভে। সেই দিন দেখা গেল একটা কুকুর মরে পড়ে আছে পার্কের সামনে। তার পেট থেকে নাড়ি ভুঁড়ি বেরিয়ে এসেছে, চোখ দুটো কেউ নৃশংসভাবে উপড়ে নিয়েছে। অন্য কুকুরের সঙ্গে মারামারি করে যে এ দৃশ্য হয়নি সেটা বেশ বোঝা যাচ্ছে দেখে। এই ঘটনার পর থেকে অন্যান্য কুকুরগুলো স্কুলটাকে বেশ এড়িয়ে চলছে। 2-3টে পাখির মৃতদেহ দেখা গেছে, তাদেরকে গলা মুচড়ে হত্যা করা হয়েছে নৃশংসভাবে। সব মিলিয়ে একটা আতঙ্কের পরিবেশ চারিদিকে। একজন বন্ধু যে তার প্রিয় বন্ধুকে সঠিক পথে আনার জন্য নিজের অজ্ঞাতেই তার প্রাণটিকে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে, আর একজন যে তার প্রিয় বন্ধুর আসল অভিপ্রায় বোঝার সুযোগ না পেয়ে নিজের মৃত্যুর প্রতিশোধ নেবার তাগিদে তার প্রাণ নিয়েছে নৃশংসভাবে। ঘটনার সঙ্গে সঙ্গে পরিস্থিতির জটিলতা আরও বেড়েছে। এমন কি ছিল লাইব্রেরির ওই বইটিতে? কি হলো শিউলিদির? তমসার অতৃপ্ত আত্মা কি আদেও মুক্তি পেল? কখনো কখনো কিছু প্রশ্নের উত্তর না পাওয়াই ভালো, কিছু সমস্যার সমাধান খুঁজে না পাওয়াই ভালো। আমরা চেষ্টা করব এই অসমাপ্ত কাহিনীটিকে পরিসমাপ্তি দান করতে। যদি তোমাদের ভালো লেগে থাকে তবেই। যদি ভালো লেগে থাকে তো কি করতে হবে তোমরা জানোই, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এইবার কমেন্টটা কিন্তু করতেই হবে। যদি আমরা একটাও কমেন্ট পাই যে হ্যাঁ দাদা করো, এটা সেকেন্ড পার্ট চাই, তাহলে আমরা পরের মাসেই হয়তো এই গল্পটা সেকেন্ড পার্ট নিয়ে হাজির হব। তো শেষ হলো আমাদের আজকের 10ম আড্ডা, অনন্যা মিত্রর লেখা ব্ল্যাক ম্যাজিক রহস্য। আর আজ আমাদের আড্ডায় ছিল আলেয়ার চরিত্রে অনুষ্কা, সুপ্তির চরিত্রে স্বস্তিকা, শিউলি, হেডম্যাম সোনালি আর তমসার চরিত্রে মিলি, শম্পা ম্যামের চরিত্রে শম্পা, এবং ন্যারেশন আর সূত্রধার আমি অর্পণ। পোস্টার ডিজাইনে পুনর্জিৎ, এডিটিং, সাউন্ড এফেক্টস ক্লোজ আপ মিডিয়া, আর আমাদের ইন্ট্রো সং করেছে সৌমদীপ। আর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো আমাদের ফেসবুক পেজের লিঙ্ক, যাও গিয়ে ফলো করে দাও, ওখানে আমরা বিহাইন্ড দ্য সিনস দিতে থাকবো। তো পরের দিন আমরা জানতে পারবো কিভাবে শিউলিদি মারা গেল বা তমসার আত্মার কি হলো, এই ব্যাপারগুলো যেখানে শেষ করলাম সেখান থেকেই হয়তো শুরু করবো পরের দিনের আড্ডা। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।